গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে এই রাষ্ট্রীয় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ পান ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গেজেট জারি করা হয়। ৬৯-এর গণ অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ থেকে কর্মজীবনের শিক্ষকতা, তৃণমূলের রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন সংগ্রামী রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী রাজনীতির আগ্রাসনের মুখে শক্ত হাতে হাল ধরে রেখেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দেশের প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও জনকল্যাণের সামনের সারিতে থাকা মানুষটি এখন বঙ্গভবনের পথে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারি কলেজের শ্রেণীকক্ষে অর্থনীতি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। এরপর সরকারি কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা থেকে বঙ্গভবন, তার দীর্ঘ পথ চলায় যুক্ত হল নতুন এক অধ্যায়। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৭২ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। ১৯৮৬ সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রে। ২০০১ সালে নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে কৃষি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে দলটির সংকটময় সময়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করার সময়ে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের রাজনীতির কারণে মামলা, গ্রেপ্তার ও কারাবাস সহ নানা প্রতিবন্ধকতায় সক্রিয় ছিলেন এই নেতা। আর এবার সেই দীর্ঘ পথ চলায় যুক্ত হল নতুন এক অধ্যায়। জাতীয় সংসদে ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে শুরু, এরপর প্রশাসন, তৃণমূলের রাজনীতি, সংসদ ও মন্ত্রিসভা পেরিয়ে এবার গন্তব্য বঙ্গভবন। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। এদিকে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ, ছ ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান ঠেকাতে উখিয়া টেকনাফ সীমান্তে প্রায় ১ দশক আগে শুরু হয়
পোল্ডার পুনর্বাসন ও সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প। 142 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 415 কোটি 58 লাখ টাকা, অথচ কাজ শেষ হয়েছে মাত্র 54%। এরই মধ্যে পানি নিষ্কাশনের সুইচ গেট নির্মাণ নিয়ে দেখা দিয়েছে বিরোধ। স্থানীয়দের দাবি, সুইচ গেটের পরিবর্তে নির্মাণ করতে হবে ব্রিজ। অভিযোগ রয়েছে, এই বিরোধের পেছনে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থ থাকতে পারে। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আরিফ। নাফ নদী, এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মায়ানমার। প্রায় 60 কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে 2017 সালে শুরু হয় পোল্ডার পুনর্বাসন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 142 কোটি টাকা। দফায় দফায় ব্যয় বাড়িয়ে এখন তা দাঁড়িয়েছে 415 কোটি 58 লাখ টাকা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের অগ্রগতি মাত্র 54%। এলাকার কিছু লোক এই প্রজেক্টগুলা বন্ধ করে দিয়েছে। এই কাজ একদম স্থির হয়েছে বর্তমানে। মাটি কাটার কাজ, বেড়িবাঁধের কাজ কমপ্লিট কিছুটা করা হয়েছে। আমরা চাইতেছি যে দ্রুত যাতে কাজটা শুরু করা হয়। এরই মধ্যে পানি নিষ্কাশনের জন্য সুইচ গেট নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে জটিলতা। স্থানীয়দের অভিযোগ, সুইচ গেট নির্মাণ হলে যোগাযোগ ও পানি চলাচলে সমস্যা তৈরি হতে পারে। গেটের পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি তাদের। যদি সীমান্ত সড়কে যদি সুইচ গেট হয়, আমাদের এলাকার খুব ক্ষয়ক্ষতি হবে। আমরা সুইচ গেট চাই না, আমরা একটা বড় ব্রিজ চাই। আমাদের এখানে খালের মধ্যে যেটা বাধা দিচ্ছে আমাদের এলাকাবাসী, বাধা দিচ্ছে ওইটা 170 ফুটের কালভার্ট ওরা দিচ্ছে 5 ফিট। যদি এই সুইচ গেট তাড়াতাড়ি করা হয়, তাহলে যদি আমাদের কোনো খবর আসে, তাহলে আমরা দ্রুত ওই পাশে যাইতে পারি এবং আসতে পারি। নকশা ও পরিকল্পনায় ত্রুটি থাকায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ঠিকাদার যে এস্টিমেট পেয়েছে, যে প্রাক্কলন পেয়েছে, সেইভাবে কাজ করবে। তবে প্রাক্কলনকারীরা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেইটা মানব না, সেজন্য আমরা কাজ করতে দিচ্ছি না। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন এবং এমপিদের সাথে বসে আমরা জিনিসটা সোজা করার চেষ্টা করেছিলাম। আমরা এই বিষয়ে সহায়তার জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছি। এখন হচ্ছে যেহেতু আমরা জনগণের সাথে বসে সোজা করার চেষ্টা করেছিলাম, তারা বিষয়টা আসলে বুঝতে চাইছে না। আমরা টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন এটা নেপথ্যের সমস্যাটা কি, এটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। যদি এটা সমাধান না করা যায়, তাহলে প্রকল্পের মেয়াদ অলমোস্ট 10 বছর হয়ে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সীমান্তের দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ সহজ হবে, দ্রুত এসব এলাকায় পৌঁছতে পারবে বিজিবি, বাড়বে সীমান্ত নজরদারি ও অভিযান। এস এম আরিফ, মাই টিভি। পদ্মা সেতুর সুফলে গাড়ি বেড়েছে কয়েক গুণ, বাড়েনি সড়কের সক্ষমতা। তাই 2 লেনের ভাঙা সরু সড়ক দিয়ে উঠছে মৃত্যুপুরী। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক নিরাপদ করতে এখন 6 লেন থেকে 4 লেনে খুশি অঞ্চলবাসী। এক বিভাগ আর 5 জেলার জন্য বাড়তি অর্থ অপচয় না করে দ্রুত অন্তত 4 লেনের প্রস্তাবও দিচ্ছে পরিকল্পনাবিদরা। ঝুঁকিপূর্ণ ঢাকা বরিশাল মহাসড়ক ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি খানাখন্দে, সরু আর ঝুঁকির কারণে আজ পরিণত হয়েছে মৃত্যুকূপে। পরিসংখ্যান বলছে গত 5 বছরে এই সড়কে প্রাণ হারিয়েছে 50 জন আর আহত শতাধিক। নিরাপদ এবং 6 লেনের সড়ক নির্মাণের দাবিতে উত্তাল ছিল গোটা দক্ষিণাঞ্চল। তবে প্রতিদিনই সড়কটি দানবে পরিণত হওয়ায় সরকারের কাছে অন্তত 4 লেন করার দাবি ভুক্তভোগীদের। অন্ততপক্ষে প্রাথমিক অবস্থা না হয় 4 লাইন আমাদের সড়ক একান্তই প্রয়োজন। নিম্নে মনে করেন যে যদি 4 লাইন না হয়, রাস্তা যে হারে গাড়ি চলে পদ্মা সেতু হিসাবে এই রাস্তাটা হয় না, ঠিক আছে। পরিকল্পনাবিদরা বলছেন 6 লেন করলে করতে হবে সার্ভিস লেন। ভূমি অধিগ্রহণ, যার প্রভাব পড়বে কৃষি জমি, ধ্বংস হবে অসংখ্য খাল, ব্যয় হবে সরকারের অতিরিক্ত অর্থ। চাকা পাঞ্চার হয়ে গেছে অবস্থা। আমি গাড়িটা কত কষ্ট করে নিছি, আমার আইন কথা আরো 2 ঘন্টা আগে, এখন আমার 2 ঘন্টা আরো লেট হয়েছে। মানে এই পরিস্থিতি আমার জীবনের
ঝুঁকি নিয়ে আসতে হয়। আমি দায় দাবি ছাড়াই তারপর বাড়ি থেকে বাসা থেকে বের হই। অথচ ৯৬ ফুট হলেই হবে ৪ লেন সড়ক, যা ইতিমধ্যে সড়ক বিভাগের অধিগ্রহণের মধ্যে রয়েছে। তাই পরিবহন খাত ও নিরাপদ সড়ক গড়তে দ্রুত চায় এর বাস্তবায়ন। ৬ লেন হওয়ার কথা ছিল, অন্তত ৪ লেন করে দেওয়া উচিত, কারণ বরিশালের মানুষ, বাকেরগঞ্জের মানুষ এবং খুলনার মানুষজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। কৃষি বাঁচাতে সার্ভিস লেন বাদে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৪ লেনই যথেষ্ট দাবি এই সড়ক ঠিকাদারের। ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের দেশ, আমরা যদি খালি 6 লেন 4 লেন সড়ক করে আমরা আমাদের ভূমি নষ্ট করে দিই, তাহলে আমাদের কৃষি জমি থাকবে না। ৪ লেন বা ৬ লেন যেটাই হোক, সেটা বাস্তবায়নের আগে ফিজিবিলিটি স্টাডি প্রয়োজন বলেন নির্বাহী কর্মকর্তা। আজকে থেকে 5 বছর আগে ওজন প্রদর্শিত হওয়ার আগে যে ট্রাফিক ছিল সেই তুলনায় এখন প্রায় আমার মনে হয় এক্সপোনেনশিয়ালি জিনিসটা ম্যাসিভ আকারে গ্রো করছে। তো যখন 6 লেন হবে তখন এখানে কি পরিমাণ শিল্পায়ন হবে, নগরায়ন হবে, প্লাস অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে জড়িত হবে, তার উপরে কিন্তু অনেক কিছু তখন ডিপেন্ড করবে। এক বিভাগ এবং 4 জেলার যোগাযোগের মাধ্যম এই সড়ক। কয়েক বছরে পরিবহন বেড়েছে কয়েক গুণ, তাই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। তাই এ সরকার 6 লেন না হলেও অন্তত যেন 4 লেন করে, তবেই নিরাপদ হবে সড়ক। এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার ভেড়ামারা উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বসতভিটা সহ ভেড়ামারা জুনিয়াদহের একমাত্র আঞ্চলিক সড়কটি। এতে চরম আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও চিত্রে শবনম অবনীর রিপোর্ট। পদ্মার খরস্রোতে ইতোমধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা, ফয়জুল্লাপুর ও বাহাদুরপুরের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনে চরম হুমকির মধ্যে রয়েছে এলাকার একমাত্র আঞ্চলিক সড়কটি। অব্যাহত নদী ভাঙনে চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী মানুষের। এই ঘাটের রাতে ভাঙতে ভাঙতে ধরুন বাড়ির কিনারে চলে এসেছে। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব আতঙ্কে থাকি যে কখন বসে যাবে, কখন কি হয়ে যাবে, আমরা খুব ভয়ে থাকি। আমরা আতঙ্ক থাকি কখন আমার বাড়ি ঘর ভাঙি উল্টে যাবে। আমরা রাত দিন ঘুম পাড়িনি, আমরা রাত দিন ঘরে বসে থাকি, আমরা রশি ভাঙ্গনে ভাঙ্গে যাবি, এই লাগে আমরা ঘুম টুম কিছু পারিনি। নদী বাইন দিতে হবে, আমরা আর কিছু চাইনি, আমারে ব্লক দিয়ে বাইন দিতে হবে। ব্লকের বাজেটটা যেন তাড়াতাড়ি করে, না হলে আমাদের জমি টমি মনে করেন কিছুই নাই। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলছে, তবে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর বলেন, যত দ্রুত সম্ভব স্থায়ী বাঁধ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়েছে রায়টা, ফয়জুল্লাপুরে, এবং তার আশেপাশে আবারও ভাঙন ব্যাপকভাবে আশঙ্কা করা হচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি চলে যাওয়ার। স্থায়ী সমাধান ব্লকের মাধ্যমে যাতে সুন্দর ব্যবস্থার মাধ্যমে এই ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে একদিকে মানুষের ঘরবাড়ি রক্ষা হবে। নতুন কোনো আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। শবনম অবনী, মাই টিভি। রাজধানী ঢাকার বাজারে আজ নিত্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। ছুটির দিনে আজ রাজধানীর বিভিন্ন বাজারে অধিকাংশ সবজি কেজি প্রতি ৮০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে। এদিকে খুচরা বাজারে মাঝারি মানের চাল ৫৫ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল ১৮৬ থেকে ১৯২ টাকা এবং ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকা দরে পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজারে পণ্যের দাম দোকান ও মানভেদে কিছুটা কম বেশি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সবজির বাড়তি দামে সংসার চালাতে বাড়ছে চাপ। দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ জ্যোতি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে ছুটির দিন হওয়ায়
আপনার ক্রেতাদের যে সমাগম সেটা খুব ভালোই দেখা যাচ্ছে। তবে কাঁচা বাজার এবং অন্যান্য যে বাজার আছে সেই বাজার নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি যদি আপনাকে একটু দেখাই যে বাজারে ক্রেতাদের উপস্থিতি কেমন সেটা আপনি দেখতে পাচ্ছেন। তবে বাজার দর যদি আমি আপনাকে জানাই, সব ধরনের সবজি মোটামুটি হচ্ছে আপনার বিক্রি হচ্ছে 50-60 থেকে 100 টাকার মধ্যে। তবে সবচেয়ে বেশি দাম যেটা সেটা হচ্ছে বেগুনের দাম। বেগুনের দামে অসন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা। তারা জানাচ্ছে যে বেগুনের দাম 100 টাকা, 120 টাকা, আকার ভেদে এগুলোর দাম আরও বেশি, 160 টাকা কেজিতেও বেগুন বিক্রি হচ্ছে। তো এটা নিয়ে ক্রেতাদের অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। আর অন্যান্য যে সবজিগুলো আপনার যেমন পটল, কাঁকরোল, ঢেঁড়স, করলা, বরবটি, এগুলোর দাম আপনার 60 থেকে 80 টাকার মধ্যেই বিরাজ করছে। তবে বাজারের সবচেয়ে কম দামে যেটা সবজির মধ্যে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পেঁপে। এজন্য আজকে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্রেতারা পেঁপে নিচ্ছে। আর শসার দাম আপনার হচ্ছে 60 টাকাতে বিরাজ করছে। 50 টাকা আছে আপনার যেটা থাই শসা, সেটা 50 টাকাতে বিক্রি হচ্ছে। আর এদিকে সবচেয়ে বেশি দাম যদি কিছুর বেড়ে থাকে সেটা হচ্ছে যে গরিবের প্রোটিনের উৎস হিসেবে যেটাকে আমরা জেনে থাকি সেটা হচ্ছে ডিম। ডিমের দাম সবচেয়ে বেশি, ডজন প্রতি বিক্রি হচ্ছে 150 টাকা করে, যেটা গত সপ্তাহে ছিল হচ্ছে আপনার 140 টাকা, 130 টাকা, সেটা বেড়ে হয়েছে 150 টাকা করে বিক্রি হচ্ছে। সাদাটা বিক্রি হচ্ছে 140 টাকা ডজন। আর অন্যদিকে আপনার মুরগির দামের কথা যদি বলি, মুরগির দামের কথা যেটা জানিয়েছে সেটা ক্রেতারা বলছে যে উচ্চ মূল্যে সেটা স্থিতিশীল, কারণ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি করে, আর যেটা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকা কেজি করে। তবে গত সপ্তাহে আরেকটা জিনিস যেটা ছিল যে পেঁয়াজের দামটা বেশি ছিল। পেঁয়াজের দাম এই সপ্তাহে 5 টাকা কমে হচ্ছে আপনার 55 টাকা 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমনিতে অন্যান্য আদা, রসুন যেগুলো আছে সেগুলোর দাম আগের দামেই স্থিতিশীল আছে। আর এদিকে চাল ডালের কথা তো হচ্ছে যে যেগুলো আগে উচ্চ মূল্যে স্থিতিশীল বলে ক্রেতারা ক্ষোভ জানিয়েছে। তবে ক্রেতারা যেটা জানাচ্ছে, ক্রেতাদের আরও একটা ক্ষোভ হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে তারা বাজারে এসে দেখেন যে কোনো না কোনো সবজির দাম বাড়ছে, কোনো সবজির দাম কমলে কোনো সবজির দাম বাড়ছে। কাঁচামরিচের দাম কিছুদিন আগে বেশি ছিল, এখন কাঁচামরিচের দাম কমেছে, কিন্তু বেড়েছে বেগুনের দাম। তো ক্রেতারা বলছে যে দাম বাড়া কমার এই দোলাচল থেকে তারা মুক্তি পেতে চায়। তারা চাচ্ছে যে বাজারে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করুক। সেই স্থিতিশীল অবস্থা তারা পাচ্ছে না, সেজন্য ক্রেতারা ক্ষোভ জানিয়েছে। তো যথি এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শবনম অবনী, জানাচ্ছিলেন আজকের বাজার পরিস্থিতির খবর। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার 46,000 পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফতুল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার শরীফুল ইসলাম ওরফে শরীফ, নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন এবং গাজীপুরের ভাওয়ালপাড়া এলাকার সাইফুল ইসলাম। রায়ের সময় শরীফুল পলাতক ছিলেন। ঝালকাঠির নলছিটি উপজেলার কুশলঙ্গ ও সিদ্ধকাঠি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যা ও প্রয়োজনের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সড়ক সংস্কার, খাল খনন, মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। বৃহস্পতিবার ব্যতিক্রমী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনগণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দিক নির্দেশনা দেন তিনি। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু, সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজ সহ উপজেলা ও জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝালকাঠি জেলার 4টে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য একটা প্রকল্প এই মুহূর্তে প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পে সরকার ইতিমধ্যেই 800 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি আশা করি যে যদি তেমন কোনো বাধা না আসে, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই প্রকল্প
একনেক অনুমোদন লাভ করবে। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, লেখাপড়ায় যেমন জয় পরাজয় থাকে তেমনি খেলাধুলা প্রতিযোগিতাও জয় পরাজয় থাকবে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ রক্ষা করা যায় সেদিকে সবার নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বরিশালের গৌর নদীতে মাসব্যাপী আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। উপজেলার ঐতিহ্যবাহী চাচি ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বিকেলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, বিশিষ্ট সমাজসেবক গাজী মোহাম্মদ তারেক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। মাদকের ছোবল থেকে যাতে সমাজ রক্ষা হয় সে কারণে তোমরা যার যার অবস্থান থেকে। টেকনাফে কোস্টগার্ডের পৃথক 2 অভিযানে 25,000 পিস ইয়াবা সহ 4 মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্টগার্ড জানায়, নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় 1 কোটি টাকা মূল্যের 20,000 পিস ইয়াবা সহ 3 জনকে আটক করা হয়। জব্দ করা হয় পাচারে ব্যবহৃত বোটটিও। অন্যদিকে একই দিন রাতে শিলবুনিয়া পাড়ায় পৃথক অভিযানে প্রায় 25 লাখ টাকা মূল্যের আরও 5,000 পিস ইয়াবা সহ 1 জনকে আটক করা হয়। জব্দ ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রামের বাজারে সবজির সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও স্বস্তি ফেরেনি ক্রেতাদের মধ্যে। টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার ফসলি জমি। এর প্রভাব পড়েছে নগরীর কাঁচা বাজারেও। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কোনো কোনো পণ্যে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আজ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কিছুটা থাকলেও চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বিক্রেতাদের দাবি, বৃষ্টি বন্যায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর সঙ্গে যোগ হয়েছে পরিবহন খরচও। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকট ও বাড়তি পরিবহন ব্যয়ের অজুহাতে অনেক ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন। ফলে সীমিত আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার সামলানো কঠিন হয়ে পড়েছে। ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা গেলে সবজির দাম দ্রুত কমে আসতে পারে। বিক্রেতারাও বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হলে ধীরে ধীরে কমতে পারে সবজির দাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর 10 নম্বর ওয়ার্ডে গাউসিয়া কমিটি বাংলাদেশের বায়তুর রহমত জামে মসজিদ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাইখ মাওলানা মোহাম্মদ সুলাইমান আলী রজবী। প্রধান বক্তা ছিলেন হযরতুল মাওলানা মোহাম্মদ রুকন উদ্দিন ইরফান আল কাদেরী। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরীর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রফিক উদ্দিন চৌধুরী, কুতুবউদ্দিন চৌধুরী এবং মহসিন তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা ও মাহফিল কমিটির সদস্যরাও ছিলেন। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কনফারেন্স ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা। উপজেলার রহমতপুর ইউনিয়নের আদমখা পাড়ায় মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। মাদ্রাসাটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এর দ্বীনি শিক্ষা, হাদিসের খেদমত ও দাওয়াতি কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজকরা জানান, মহানবীর আদর্শ ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
দেশব্যাপী বিদ্যুৎ সংকট নিরসনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। রাত ৮টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে গতকাল শহরের নতুন বাজার, সবজিহাটি, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।